ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। বর্তমানে বাংলা সাহিত্য প্রেমীদের কাছে অভীক সরকার একটি অতি জনপ্রিয় নাম। ইতিপূর্বে সাহিত্য সমাহারে আপনারা তাঁর লেখা একটি গল্প শুনেছেন। কি বলুন তো? হ্যাঁ, কালিয়া মাসান। লেখকের লেখালেখি মূলত হরর জোঁড়ে, কিন্তু আজকে একটু স্বাদ বদল। এই গল্পের মধ্য দিয়েই হরর থেকে লেখকের ডিটেকটিভ জোঁড়ে আত্মপ্রকাশ। আশা করছি এই গল্পটিও আপনারা ভালোবাসায় ভরিয়ে তুলবেন। লেখক শ্রী অভীক সরকারের জন্ম 1 জুন 1979 সালে। তাঁর লেখালেখির শুরু আন্তর্জাল ও বিভিন্ন ব্লগে। প্রথম প্রকাশিত বই মার্কেট ভিজিট। এছাড়া লিখেছেন খোঁড়া ভৈরবীর মাঠ, পেতবত্থু এবং ইনকুইজিশন, অন্ধকারের গল্প এবং কাউরি বুড়ির মন্দিরের মতো বেশ কিছু জনপ্রিয় বই। আমাদের আজকের গল্প বরেন মজুমদার হত্যা রহস্য লেখকের প্রথম ডিটেকটিভ উপন্যাস। লেখাটি প্রথম প্রকাশিত হয় মায়া কানন পূজাবার্ষিকী 2022 এই সংখ্যায়। এছাড়া পরবর্তীকালে মায়া কানন প্রকাশনী থেকে লেখকের একক বই আকারেও প্রকাশিত হয় এই উপন্যাসটি। আজকের গল্প পাঠে আমি আকাশ, মুখ্য চরিত্রে প্রফেসর মুখার্জি, মনুজেন্দ্র বর্মন এবং মনোজ চাকলাদার। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী অভীক সরকারের কলমে ডিটেকটিভ উপন্যাস বরেন মজুমদার হত্যা রহস্য, প্রথম পর্ব। কলেজ থেকে বেরোতেই প্রফেসর মুখার্জি দেখলেন সামনের রাস্তা জ্যামে পুরো বন্ধ। একটা রাজনৈতিক দলের সমর্থকরা কলেজ স্ট্রিটের মোড় অবরোধ করেছে। দাবি অতি সামান্যই, আধ ঘন্টার মধ্যেই দুনিয়ার সব অন্যায় অবিচারের অবসান চাই। এই চত্বরে এটাই দস্তুর। তাই প্রফেসর মুখার্জি বিশেষ চটলেন না। তিনি নিজেও বয়সকালে এসব অনেক করেছেন। ভালোই জানেন, মিনিট 20 বেশি অবরোধ বাড়লেই পুলিশ এসে তুলে দেয়। তখনও তাই হলো। জ্যাম কাটিয়ে বিধান সরণি ধরে প্রফেসর মুখার্জির গাড়ি যখন ঠনঠনিয়া কালীবাড়ির সামনে, তখন ওর মোবাইল বেজে উঠল। স্ক্রিনে লেখা মনোজ কলিং। মনোজ চাকলাদার ওর ভাগ্নে, সিআইডির অ্যাডিশনাল ডিরেক্টর ম্যানেজার। মামা ভাগ্নের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর। ফোন তুলে বললেন, হ্যালো ভাগ্নেবাবু, বলো। এমনি ফোন করলে না আবার কোথাও ঠেকেছ? কথাটা মিথ্যে নয়। মনোজ চাকলাদার ঠেকায় পড়লেই মামাবাবুর শরণাপন্ন হন। তবে ঠেকাটা সেরকম শক্ত হতে হবে, কারণ যেমন তেমন কেস না হলে প্রফেসর মুখার্জি মোটেও তাতে উৎসাহিত বোধ করেন না। আর উৎসাহিত বোধ না করলে তিনি স্রেফ না করে দেন। মনোজ চাকলাদার তাঁর মামাবাবুকে ভালো করেই চেনেন। প্রফেসর মুখার্জির পুরো নাম চিন্তাহরণ মুখার্জি। কলেজ স্ট্রিটের একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়ান। বয়স 60-এর কাছাকাছি। রোগা পাতলা, সাধারণ বৈশিষ্ট্যহীন চেহারা। লক্ষ্য করার মধ্যে এক সাধের ফ্রেঞ্চ কাট দাড়িটা। ছেলে মেয়ে নেই। গিন্নিকে নিয়ে লেকটাউনে পৈতৃক সূত্রে প্রাপ্ত দোতলা বাড়িতে বসবাস। একতলায় নিজেরা থাকেন, দোতলাটা পুরোটাই লাইব্রেরি। প্রফেসর মুখার্জি একজন বিবলিওফাইল, বইয়ের পোকা। দুনিয়ার যত বিচিত্র বিষয়ে ওর উৎসাহ। আর মাথাখানি আশ্চর্য রকম পরিষ্কার। অগাধ পাণ্ডিত্যের সঙ্গে মিশেছে ক্ষুরোধার যুক্তি। তাই খুব বেশি পেঁচালো কেস হলে করিতকর্মা ভাগ্নেটি মামাবাবুর শরণাপন্ন হতে দ্বিধাবোধ করেন না। ফোনের ওপার থেকে মনোজ বলল,
নইলে আর আপনাকে ফোন করব কেন? হ্যাঁ, তা তো বটেই। কাজ না থাকলে আর এই বুড়ো মানুষটাকে ফোনই বা করবে কেন? ইয়ার কি নয় মামা বাবু, একটা শক্ত কেসে ফেঁসে গেছি, বুদ্ধি তার লাগবে। বটে? কোন কেস? বরেন মজুমদারের খুনের কেসটা? মান গায়ে মামা বাবু, আমি জানতাম আপনি খবরের কাগজে কেসটা ফলো করছেন। ইনফ্যাক্ট এই নিয়ে আমি আপনার ভাগ্নে বউয়ের সাথে বাজিও ধরেছিলাম। আপনি ঠিকই অনুমান করেছেন, সেই কেসটাই বটে। কেসটা কি একটু খুলে বলো তো বাপু। আমি খবরের কাগজে পড়লাম যে ভদ্রলোক বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন, হার্টের ব্যামো ছিল। হঠাৎই একদিন তাকে বেডে মৃত অবস্থায় পাওয়া যায়, এই তো ব্যাপার। প্রায় ঠিকই বলেছেন মামা বাবু। লোক এটাকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিত, যদি তার ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর সরকার মৃত্যুটাকে অস্বাভাবিক মৃত্যু বলে সন্দেহ না করতেন। তাঁর কথাতেই বরেন মজুমদারের ছেলে প্রমিত মজুমদার অস্বাভাবিক মৃত্যুর কেস বলে একটা এফআইআর করেন। আপনি তো জানেনই আশা করি, মজুমদাররা যথেষ্ট প্রভাবশালী ফ্যামিলি, তাই স্থানীয় থানা তড়িঘড়ি করে কেস রুজু করে, বডিটাও ফরেন্সিকে পাঠানো হয়। ফরেন্সিক রিপোর্ট কি বলল? বিষক্রিয়ায় মৃত্যু। তবে বিষটা একটু আনইউজুয়াল। বিষটা প্রাকৃতিক নয়, সিনথেটিক। খুব যে দুষ্প্রাপ্য তাও নয়, আবার খুব সহজে পাওয়া যায় এমনটাও নয়। তাই নাকি? তা কি বিষ শুনি? ক্যাস্টার অয়েল চেনেন তো? তার বীজ থেকে রাইসিন বলে একটা তীব্র বিষ তৈরি হয়। যে বিষটা পাওয়া গেছে সেটাই রাইসিনেরই একটা ভ্যারিয়েশন। 70 কেজির একটা মানুষকে 7-8 ঘন্টার মধ্যে পরপারে পাঠাতে 50 থেকে 60 ন্যানোগ্রামই যথেষ্ট। ন্যানোগ্রাম? বলো কি হে? তাহলে তো খুব সাংঘাতিক বিষ বলতে হবে। সে তো বটেই, সেটাই তো আরো চিন্তার কারণ। খবরের কাগজের রিপোর্ট পড়ে আমিও বিষক্রিয়া বলেই আন্দাজ করেছিলাম, তা এখনো অবধি একটাও গ্রেপ্তার হলো না। তোমরা কি একেবারেই অথই জলে পড়ে আছো ভাগ্নে বাবু? গ্রেপ্তার যে করা হয়নি তা নয়। প্রফেসর মজুমদারকে দেখাশোনার জন্য একজন সর্বক্ষণের নার্স ছিল, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ছেড়ে দিয়েছি। প্রফেসর মজুমদারের ঘর তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু নো ক্লু। আগের রাতে যে বাসনপত্রে খেয়েছিলেন সব পাঠানো হয়েছে, তাতেও কোনো কিছু পাওয়া যায়নি। কি করে যে বিষটা ওর শরীরে ঢুকলো সেটাই বোঝা যাচ্ছে না। বাড়ির কাজের লোকেদের ওপর ওয়াচ রাখা হচ্ছে। লোক দেখানোর জন্য ড্রাইভার বংশীর ছেলে তাপস ওরফে ট্যাপাকে তুলে আনা হয়েছে। ছোকরার হাত টানের অভ্যেস আছে, এদিক ওদিক টুকটাক চুরির কেস খেয়েছে কয়েকটা, কিন্তু আমি জানি এ কাজ ওর না। সত্যি বলতে আমরা পুরো পুলিশ ডিপার্টমেন্ট ইনক্লুডিং সিআইডি অথই জলে পড়ে আছি। খুনের মোডাস অপারেন্ডি, মোটিভ টোটিভ কিচ্ছু বুঝতে পারছি না। শুধু সেই জন্যই আমার কথা মনে পড়লো ভাগ্নে, এইটুকু তদন্তের জন্য তো তোমাদের সিআইডি যাকে বলে মোর দ্যান এনাফ। আচ্ছা, এবার খুলে বলো তো বাপু, এই বুড়োটাকে মনে করার কারণটা কি? আপনি ঠিকই ধরেছেন মামাবাবু, কেসটা এত অব্দি এলে কোনো কথা ছিল না। প্রবলেমটা অন্য জায়গায়। মজুমদার ফ্যামিলি যে বেশ প্রভাবশালী তা তো আপনাকে আগেই বলেছি। তাছাড়া ওর বেশ কিছু গুণগ্রাহী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীতে বসে আছেন। তারাই স্বরাষ্ট্র সচিবের কাছে দরবার করেছেন কেসটা নিয়ে। তাই উপরমহল থেকে রহস্য উদ্ঘাটনের জন্য প্রচুর চাপ আসছে, বুঝতেই পারছেন। আশু একটা সমাধান না হলে ডিপার্টমেন্টের একবারে লেজে গোবরে অবস্থা হয়ে যাবে মামাবাবু। বুঝেছি, কেসের বিলুরুবিন হাই। শুনেই বড় লোভ হচ্ছে। কিন্তু ভাগ্নে স্যার, একটা কথা বলো তো, তোমাদের ডিপার্টমেন্ট থেকে আমি এই ব্যাপারে কি কি সাহায্য পেতে পারি? দেখো, আমি ব্যোমকেশ নই যে আমার কোনো অজিত আছে, না আমি ফেলুদা যে কোনো তোপসে ল্যাংবোট হয়ে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে। জাদুকর বরফির মতোই আমি একক। শুনে যা বুঝলুম, এই কেসে কিছু দৌড়োদৌড়ি আছে, হয়তো কয়েকজনকে ইন্টারোগেট করতেও হতে পারে। সে তো তোমাদের সাহায্য ছাড়া অসম্ভব বাপু। এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার হচ্ছে মনুজেন্দ্র বর্মন। ইয়াং চ্যাপ, সবে ডিপার্টমেন্ট জয়েন করেছে। ইয়াং, এনার্জেটিক, অত্যন্ত শার্প। আপাতত ওকে বলেছি আপনার সাহায্য নিতে। বুঝতেই পারছেন আমি অফিসিয়ালি কিছু করতে পারি না, পুরো ব্যাপারটাই চাপা থাকবে। আই ক্যান্ট আস্ক হিম টু অফিসিয়ালি রিপোর্ট টু ইউ। তবে আমি ওকে যা বলার বলে দিয়েছি।
You will get all possible help from him. ধন্যবাদ ভাগ্নেবাবু। ছোকরাকে বলো আমাকে একটা কল করতে, তারপর দেখছি কি করা যায়। পরে কথা হবে, বাই। প্রফেসর মুখার্জি তাঁর বাড়ির দোরগোড়ায় নামতেই তার ফোনে একটা কল এলো। স্ক্রিনে ট্রু কলারে ফুটে উঠল এম বর্মন কলিং। প্রফেসর মুখার্জি মুচকি হেসে ফোনটা কেটে দিলেন। একটু পর নিজেই কল ব্যাক করবেন তিনি। ততক্ষণ বর্মনের পো একটু টেনশনে থাকুক না হয়। বেলেঘাটা মেন রোড ধরে কালো রঙের এসইউভিটা ছুটে যাচ্ছিল ভবানীপুরের দিকে। তখন বেলা 12টা বাজে। রাস্তাঘাটে প্রচুর ভিড়। গাড়ির স্পিডোমিটারের কাঁটা 30 ছাড়াতেই পারছে না। ড্রাইভারের পাশের সিটে যিনি বসেছিলেন তিনি একটু বয়স্ক, চোখে মোটা ফ্রেমের চশমা, বেঁটে খাটো রোগা সোগা চেহারা, গালে ফ্রেঞ্চ কাট, পরনে সাধারণ শার্ট আর ট্রাউজার। যিনি ড্রাইভ করছিলেন তাঁর বয়স 30-এর বেশি হবে না। ছিপছাপ পেটানো স্বাস্থ্য, পরনে পুলিশের ইউনিফর্ম, চোখে গগলস। প্রথম কথা বললেন পুলিশের উর্দিধারী ভদ্রলোক। কিছু মনে করবেন না প্রফেসর মুখার্জি, ব্যাপারটা কিন্তু একটু উইয়ার্ড। সে তো বটেই মনু, উইয়ার্ড অ্যান্ড ইন্টারেস্টিং। নইলে কি আর মনোজ মানে তোমাদের স্যার আমার শরণাপন্ন হয়? ও জানে যে সাধারণ চুরি ছ্যাঁচড়ামির কেস নিয়ে আমাকে বিরক্ত করে লাভ নেই। মনু মানে মনুজেন্দ্র বর্মন, সিআইডির সাব ইন্সপেক্টর। বেশি দিন হয়নি এই চাকরিতে এসেছেন, তবে করিতকর্মা অফিসার, কাজে কর্মে বেশ চটপটে। মনোজ চাকলাদারের ভাষায় শার্প অ্যান্ড ইন্টেলিজেন্ট। মনু ডাকটা শুনে খানিকক্ষণ ভ্রু কুঁচকে প্রফেসরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন মনুজেন্দ্র। সিআইডির এডিজি যাকে মামা বলে ডাকেন, তিনি মনুজেন্দ্রর মতো সাধারণ অফিসারকে নাম ধরে ডাকতে পারেন বই কি? হ্যাঁ, আমি সেটা মিন করিনি প্রফেসর মুখার্জি, কিছু মনে করবেন না। সিআইডির প্রফেশনাল লোকজন যে মামলা নিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে আপনার মতো একজন অ্যামেচার লোক কতটা সফল হবেন সে নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। ব্যাপারটা একটু উইয়ার্ড না? সে সন্দেহ কিন্তু তোমার ওপরওয়ালাদের নেই মনু, নইলে আমাকে ডেকে ডেকে দায়িত্বটা দেওয়া হতো না। স্যার বলেছেন আপনাকে যত রকমভাবে সম্ভব সাহায্য করতে। বলুন কি কি জানতে চান? আরে চিয়ার আপ মাই বয়, মুখখানা অমন তুম্ব করে রাখার মতো কিছু হয়নি। কেস সলভ হলে সমস্ত ক্রেডিট তোমার ডিপার্টমেন্টই পাবে, আর সলভ না হলে না হয় কমরেড হিসেবে ব্যর্থতার দায় আমিও নেব। কেমন? আচ্ছা, এবার কি ঘটনাটা কি ঘটেছে আদ্যপন্ত খুলে বলো তো বাপু। ওই খবরের কাগজে যা বলে তার তো অর্ধেক মিথ্যে আর বাকিটা বাড়িয়ে বলা, ওতে আমার বিশ্বাস নেই। ব্যাপারটা হচ্ছে, আগে বড় জমিদারি ছিল, তবে জমিদারি প্রথা উচ্ছেদের পরেও নেই নেই করে যা রয়ে গেছে তা কম নয়। ভবানীপুরের মতন জায়গায় বিশাল 3 মহল্লা বাড়ি, গ্যারেজে কম করে 3-3খানা দামি গাড়ি। এত যুগ পরেও ঠাটবাট কিছুমাত্র কমেনি। এমনকি এই পরিবারের সন্তান হরেন্দ্র নারায়ণ মজুমদার স্বাধীনতার পর বিধান রায়ের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন, সেটাও কম বড় বিষয় না। এই বাড়িরই সন্তান বরেন্দ্রনাথ মজুমদার, আর্টের প্রফেসর, নিজেও আঁকা শিখেছেন এককালে, তবে ঝোঁক বেশি ছিল আর্ট হিস্ট্রির দিকে। দেশি বিদেশি সব ধরনের আর্টের ইতিহাস নিয়ে একজন অথরিটি ছিলেন, বিদেশেও পড়িয়েছেন কিছুদিন। এই সার্কেলে খুব নামজাদা লোক। স্ত্রী মারা গেছেন অনেক দিন। একমাত্র ছেলে প্রমিতেন্দ্রনাথ মজুমদার, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বাপের সঙ্গে ছেলের খুব মাখামাখি না থাকলেও অসৎভাব ছিল না। প্রমিতেন্দ্র কনফার্ম ব্যাচেলর, তিনি তার কাজ, ক্লাব, পার্টি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন, আর বরেন মজুমদার নিজের জগৎ নিয়ে। তার সর্বক্ষণের দেখাশোনার জন্য একজন নার্স বহাল করা হয়েছিল। মজুমদারদের ফ্যামিলির ফিজিশিয়ান ছিলেন ডক্টর হরগোবিন্দ সরকার। নার্সটিকে তিনিই ঠিক করে দেন। এছাড়া ছিল বরেন মজুমদারের 22 বছরের বিশ্বস্ত সঙ্গী বংশী, ড্রাইভার কাম কম্বাইন্ড হ্যান্ড। সব মিলিয়ে বংশী, রান্নার জন্য একজন মাসি আর ঠিকে কাজ করার জন্য একটি মেয়ে,
এই হচ্ছে বাপ বেটার সংসার। আজ থেকে দিন 10 আগে ভদ্রলোককে তার বিছানায় পাওয়া যায় মৃত অবস্থায়। তার আগের রাতে ঠিকঠাক ডিনার করেন। পরের দিন সকালে ওই ঘর মোছার যে ঠিকে মেয়েটি দরজায় অনেকবার নক করেও সাড়া না পেয়ে বাড়ির লোকজন ডেকে আনে। তারা ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো উত্তর না আসায় শেষমেশ দরজা ভেঙে ঢুকে দেখে ভদ্রলোক খাটের ওপর মরে পড়ে আছেন। প্রথমে মনে হয়েছিল সাধারণ হার্ট অ্যাটাকের কেস। ডক্টর সরকারি প্রথমে সন্দেহ হয় মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়। তাঁরই পরামর্শ মতো পুলিশকে খবর দেওয়া হয়। তারপর তো বাকিটা জানাই। ডক্টর সরকারের জবানবন্দি নেওয়া হয়েছিল যে কেন ওর মনে হলো মৃত্যুটা স্বাভাবিক নয়? হ্যাঁ, বুড়ো বহুত খিটকেল, মেজাজ একেবারে রাজা বাচ্চার মতো। তার ওপর রাখাল মুৎসুদ্দির, কথাবার্তাও একটু রাফ। দুজনের মধ্যে একটা ক্ল্যাশ হয়ে যায়। তারপর আরও অন্যান্য কারণে রাখালবাবুকে কেসটা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন আমার ঘাড়ে এসে পড়েছে। দেখি কথা বলে বুড়োর পেট থেকে কিছু উদ্ধার করা যায় কিনা। দেখুন প্রফেসর মুখার্জি, আমার দাদুও কিন্তু বেশ জাঁতরের লোক ছিলেন। স্পিকারও নাকি হরেন মজুমদারের দাপটে বেশ ভয়ে ভয়ে থাকতেন। বিধানবাবু শুনেছি তো চোখে হারাতেন ওকে। পরে অবশ্য মনোমালিন্যের জন্য ঠাকুরদা পার্টি পলিটিক্স ছেড়ে দেন। প্রমিতেন্দ্র মজুমদার, মজুমদার পরিবারের বর্তমান কর্তা। বয়স 40 ছাড়িয়েছে। লম্বা দোহারা চেহারা, কাঁচা পাকা চুল, সরু গোঁপ আর রিমলেস চশমায় ভদ্রলোকের মধ্যে একটা বেশ আভিজাত্যের ছাপ আছে। ঠাকুরদা আসলে একটু একরোখা গোছের মানুষ ছিলেন। চট করে কারোর সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারতেন না। ইনফ্যাক্ট এই একরোখামিটা আমাদের সবার মধ্যেই পাবেন আপনি। আমার বাবা তো অক্সফোর্ডে পড়ানোর অমন লুক্রেটিভ অফার ছেড়ে দিয়ে এই দেশে চলে এলেন শুধুমাত্র ওই জন্যই। অক্সফোর্ডের কোন কলেজে পড়াতেন আপনার বাবা? সেন্ট জনস কলেজে। বাবা সব ধরনের আর্ট হিস্ট্রির ওপরেই পড়াতে পারতেন, তবে ওর স্পেশালিটি ছিল মধ্যযুগের পাশ্চাত্য শিল্পকলা, মানে মিডিভাল ইউরোপিয়ান আর্ট হিস্ট্রিতে। এই লাইনে এদেশে বাবার থেকে বড় বিশেষজ্ঞ খুব কমই ছিলেন। বাহ, বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট তো। হ্যাঁ, তা তো বটেই। সপ্তদশ শতাব্দী থেকে 19বিংশ শতাব্দী অবধি পাশ্চাত্য শিল্পকলার ইতিহাস এই ছিল বাবার এরিয়া অফ স্পেশালাইজেশন। এই নিয়ে বাবার কয়েকটা পেপারসও আছে। দেশের আর্ট ক্রিটিক বা শিল্পকলার প্রফেসর মাত্রই বাবাকে এক নামে চেনেন। তা আপনিও তো শুনলাম প্রফেসর, তবে আপনার বোধহয় অন্য লাইন, তাই না? হ্যাঁ, আমি কমার্সের লোক। আগে সেলসে চাকরি করতাম। আপাতত একটা MBA কলেজে মার্কেটিং পড়াই। তাই বলুন। আমার বাবা একাডেমিক লাইনের লোক ছিলেন। নিজের সাবজেক্ট ছাড়া কিছুই বুঝতেন না। রাত দিন ওই নিয়েই পড়ে থাকতেন, কারোর সাথে পাশে থাকতেন না। কি থেকে যে কি হয়ে গেল। বেশ অভিনিবেশ সহকারে প্রমিতেন্দ্র বাবুর দীর্ঘশ্বাসটা লক্ষ্য করলেন প্রফেসর মুখার্জি। মনুজেন্দ্র অবশ্য এত কথা শুনছিল না। সে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে মস্ত বড় বৈঠকখানাটা দেখছিল। চারিদিকে বৈভবের ছড়াছড়ি। মেঝেতে দামি মির্জাপুরি গালিচা পাতা। উঁচু সিলিং থেকে যে ঝাড়বাতিটা ঝুলছে তার দামই কিছু না হলেও কয়েক লক্ষ টাকা তো হবেই। বসার চেয়ার টেবিল সবই মহার্ঘ মেহগনি কাঠের। দেওয়ালের কোণে যে দুষ্প্রাপ্য ভিক্টোরিয়ান সাঁঝবাতিটা ঝুলছে, মনুজেন্দ্র শিক্ষিত চোখ অনুমান করে নিল ওটা কোনো অকশন হাউস থেকে কাঞ্চন মূল্যে কেনা। এমনকি যে রেকাবিতে তাঁদের জন্য চার মিষ্টি এলো সেটাও রূপোর তৈরি। দেওয়ালে সাঁটা দামি ডিজাইনার ওয়ালপেপার, তাতে ঝুলে আছে বেশ কিছু ভিক্টোরিয়ান যুগের ছবি। আর রয়েছে স্টাফ করা লেপার্ড, বাইসন আর হরিণের মাথা। সব মিলিয়ে বোঝা যায় যে গৃহস্বামীর শুধু অর্থই নয়, রুচিও আছে। মনুজেন্দ্র দৃষ্টি অনুসরণ করে প্রমিতেন্দ্র বললেন, ছবিগুলো সবই ইংল্যান্ড থেকে আনানো। আসলে বাবার খুব পেন্টিং সংগ্রহ করার শখ ছিল। আর জীবজন্তুর স্টাফ করা মাথাগুলো দেখছেন, ওগুলো হচ্ছে আমার দাদু অর্থাৎ হরেন্দ্রনাথের কীর্তিকলাপ। উনি ছিলেন সে যুগের বিখ্যাত শিকারী। কত যে বুনো জন্তু মেরেছে তার ইয়ত্তা নেই।
লোকে তো নাম দিয়েছিল হান্টার হরেন, অথচ আশ্চর্যজনকভাবে এমন খুনে মেজাজের মানুষের ছেলে হয়েও আমার বাবা কিন্তু খুবই নিরীহ আর অহিংস মানুষ ছিলেন। তবে মজুমদার বংশের মর্যাদা আর জেদ, বাবার মধ্যে কিন্তু এই দুটো ব্যাপার পুরো মাত্রায় ছিল। আপনি তো বোধহয় আপনার ঠাকুরদার মতো শিকারী বা বাবার মতো অধ্যাপক কোনোটাই হননি, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি ব্যবসা করি, তবে জিনিসপত্র নয়, আমি বেচি বুদ্ধি। আমি ফিনান্সের লোক। একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মে পত্তন করি বেশ কিছু বছর আগে। খারাপ চলছে না, তবে সত্যি কথা বলতে কি, ছবির ব্যাপারে না আমার তেমন ইন্টারেস্ট নেই। ওসব বাবাই বুঝতেন। আমার কোনোদিন আগ্রহ জন্মায়নি এসব ব্যাপারে, মানে সিরিয়াস। তা আপনার কোম্পানির নাম কি? অ্যাডভান্স সিকিউরিটিজ। অফিসটা হচ্ছে একদম প্ল্যানেটেরিয়ামের পাশেই, 50 চৌরঙ্গি রোড। একদম, একদিন আসুন না আমাদের অফিসে। এবার একটু কাজের কথায় আসি মিস্টার মজুমদার। আশা করি আপনি জানেন যে আমরা কেন এসেছি। দেখুন, জানি না বলাটা ভুল হবে, কিন্তু সত্যি কথা বলতে কি, খুব একটা পরিষ্কার কিছু কিন্তু আমি বুঝিনি। মনোজ, মানে আপনাদের এডিজি সাহেব বাবার গুণগ্রাহী ছিলেন। তিনি বললেন ইনভেস্টিগেশন যে করছিলেন যে অফিসার, তিনি নাকি বদলে গেছেন, আর কেসটা নাকি সিআইডির হাতে হ্যান্ডওভার করা হয়েছে। ফলে তদন্ত আবার নতুন করে শুরু করতে হয়েছে বা হবে। আর আপনার কথাও বললেন। আমি তো অবাক, এমন কি হলো যে বাবার মৃত্যুর তদন্তের দায়িত্ব একেবারে মানে সিআইডিকে দিতে হলো? কারণ আছে মিস্টার মজুমদার, বেশ সিরিয়াস কারণ আছে। আসলে কেসটা একটু অদ্ভুত দিকে টার্ন নিয়েছে, তাই এডিজি মনোজ চাকলাদার আমার সাহায্য চেয়েছেন, যদিও পুরোটাই আনঅফিসিয়ালি। আগে আমার নিজের বিস্তারিত পরিচয় আর এই কেসে আমার ভূমিকাটা একটু বলে নিই, তাহলে আলোচনা করতে একটু সুবিধে হয়। আমার প্রফেশন তো আগেই বলেছি। নিজের সাবজেক্ট ছাড়াও বিভিন্ন বিচিত্র বিষয়ে আমার কৌতূহল আছে, এই যেমন ইতিহাস, ক্রিপ্টোগ্রাফি, অ্যাস্ট্রোফিজিক্স ইত্যাদি। আমার বইয়ের সংগ্রহ প্রফেসর মজুমদারের মতো অত বিশাল না হলেও খুব খারাপ নয়। অবশ্য শখের পড়াশোনা, খুব একটা সিরিয়াস কিছু নয়। প্রফেসর বরেন মজুমদারের অস্বাভাবিক মৃত্যুর কেসটা নিয়ে আমি প্রথম থেকেই কৌতূহলী ছিলাম। হ্যাঁ, এখানে জানিয়ে রাখি যে মনোজ চাকলাদার সম্পর্কে আমার ভাগ্নে হয়, নিজের নয়, দূর সম্পর্কের। কোনো একটা কেস নিয়ে সিআইডি যখন নাকানি চোমানি খাচ্ছিল, ওই আমার বলে দেওয়া সূত্র ধরে কেসটা সলভ করা হয়। সেই থেকে কোনো প্যাঁচালো কেস হলেই সিআইডিতে আমার ডাক পড়ে। মনোজেন্দ্রর ভ্রু কুঁচকে গেল। তারই সামনে একজন শখের গোয়েন্দা সিআইডির প্রশিক্ষিত অফিসারদের নাকানি চোবানি খাওয়ার কথা বলবে, সেটা তার পছন্দ হলো না। তবে প্রফেসর মুখার্জি সেদিকে মোটেই পাত্তা দিলেন না। তিনি নিজের মতো করে বলতে থাকলেন, প্রফেসর মজুমদারের মৃত্যুর পর মৃতদেহের যে ময়না তদন্ত হয়, তাতে মৃত্যুর কারণ হিসেবে একটা বিশেষ বিষের উল্লেখ করা হয়। আশা করি এত অবধি আপনি জানেন, তবে এটা জানেন না সেটা নিতান্তই সিক্রেট। তদন্তের স্বার্থে নিজেদের মধ্যে থাকলে ভালো। বিষ প্রয়োগে হত্যা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা জানান প্রফেসর মজুমদারের মৃত্যু যে বিষ প্রয়োগে হয়েছে সেটা কোনো সাধারণ বাজার চলতি বিষ নয়। কয়েকটা ওষুধ কোম্পানির স্টক ছাড়া এই জিনিস বাইরে আসার কথা নয়। বেশ রিসোর্সফুল লোক বাদে এলি তেলির হাতে এই বিষ আসা অসম্ভব। এবার প্রফেসরের মৃত্যুটা আর সাধারণ কোনো হত্যা রহস্য রইল না। পুলিশের বড় কর্তাদের টনক নড়ল, ফলে কেসটা এসে পড়ল সিআইডির হাতে। চট করে পাওয়া যায় না এমন বিষের প্রয়োগে কলকাতা শহরে একজন প্রথিতযশা অধ্যাপক খুন হয়ে গেলে নড়ে চড়ে তো বসতেই হয়। তার উপর খুনের কোনো মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না যখন, তখন আহারে, মনোজেন্দ্রর বেজার মুখটা যেন দেখেও দেখলেন না প্রফেসর মুখার্জি। আচ্ছা, বরেনবাবুর মৃতদেহ কে প্রথম আবিষ্কার করে? বলতে গেলে আমরা সবাই। কাজের মেয়ে মিনতি ঘর মুছতে আসে সকাল 7টা 7:30 নাগাদ। এসে প্রথম ও বাবার ঘরটাই মোছে। সেদিন অনেকবার ঘরের দরজায় নক করেও সাড়া না পেয়ে ও আমাদের ডেকে আনে। আমরা অনেক ডাকাডাকি করার পরেও না বাবার কোনো সাড়া পাই না। দরজাটা ভাঙতে বাধ্য হই, তারপর দেখি বিছানার ওপরে বাবার বডি। তখন কটা বাজে? এই ধরুন 8টা 15। কে কে ছিলেন তখন?
রান্নার মাসি শিউলিদি, ড্রাইভার বংশীদা আর চারুমতি, মানে ওই নার্স মহিলা যিনি ছিলেন না, ওই। ডাক্তারকে খবর দিল কে? হ্যাঁ, ওই নার্স ভদ্রমহিলাই দিলেন। আর ডাক্তার সরকার এলেন আধ ঘন্টার মধ্যেই। ততক্ষণে আত্মীয় স্বজনরাও সব আসা শুরু করেছেন। বংশীদা অনেকদিন ধরে আমাদের গাড়ি চালায়, আমাদের পরিবারের একজনই বলতে পারেন ওনাকে, সেই দেখাশোনা করছিল। ডাক্তার সরকার প্রথমে বললেন মৃত্যুটা সহজ বলে মনে হচ্ছে না, নর্মাল হার্ট অ্যাটাক নয়, উনি একটা ফাউল প্লের গন্ধ পাচ্ছেন, পুলিশ খবর দেওয়া উচিত। তো এটা শুনে আমরা তো আকাশ থেকে পড়লাম। বাবাকে যে কেউ খুন করতে পারে আমাদের স্বপ্নেরও অগোচর। বিশ্বাস করুন, বাবার মতো অমন নির্বিরোধী লোক আমি খুব কমই দেখেছি জীবনে। কারোর সঙ্গে দূর দূর অবধি কোনো বিরোধ নেই, মনোমালিন্য কিচ্ছু না। তাকে কে খুন করবে বলুন তো? আর মানে যদি খুন করে কেনই বা করবে, কোনো কারণ তো থাকতে হবে না। ঘরের জানলা দরজা ভালোভাবে বন্ধ করা ছিল, যেমন থাকে। আসলে বাবা একটু ইনসিকিউর ধরনের মানুষ ছিলেন, তো জানালা দরজা খুলে রেখে না উনি ঘুমানোর কথা ভাবতেই পারতেন না। রাত্রিরে দরজা জানলা বন্ধ করে এসি চালিয়ে তবেই ঘুমোতেন। সদর দরজা কখনো খোলা দেখলে কাজের লোকেদের যে কি বকাবকি করতেন আপনি ভাবতে পারবেন না। এমনকি গাড়ি করে বাইরে কোথাও বেরোলেও সবসময় কাঁচ তুলে এসি অন করে দরজা লক করে রাখতেন। মানে আমরা অনেকে হাসাহাসি করতাম জানেন তো, কিন্তু বাবা এ বিষয়ে খুবই স্ট্রিক্ট ছিলেন। বিশ্বাসী কাজের লোকদেরও চট করে ছাড়তে চাইতেন না। থানা, দমকল, হাসপাতালের ফোন নাম্বার মুখস্থ রাখতেন সবসময়। এমন একটা মানুষ। তার আগের দিন বরেনবাবু কি কি করেছিলেন একটু বলুন তো। না, ওই রোজ যা করেন তাই। আসলে বাবা খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন। ঘড়ি ধরে ঘুম থেকে উঠতেন, ঘড়ি ধরে ঘুমোতে যেতেন। রিটায়ার করার পর তার রুটিন ছিল সকালে উঠে মর্নিং ওয়াক, তারপর এসে পড়াশোনা, দুপুরে অল্প লাঞ্চ, তারপর সামান্য ঘুম। বিকেলে কোনো কাজ টাজ থাকলে বেরোতেন, মাঝে মধ্যে কোনো ছাত্র বা রিসার্চ স্কলার যারা আছেন তারা দেখা করতে আসতো। আর তা না হলে লাইব্রেরিতে গিয়ে লেখালেখি, পড়াশোনা এসব নিয়ে বসে থাকতেন। রাতে ডিনার করে দাঁত বেজে ওষুধ খেয়ে ঘুম। সেদিন বিকেলের দিকে বাবা একবার ডাক্তার সরকারের কাছে গিয়েছিলেন। ফিরে আসার পর দু একজন দেখা করতে আসে। তারপর ওই 7টা নাগাদ সুরেশ আঙ্কেল আসেন দেখা করতে বাবার সাথে। বাবার কলেজ লাইফের বন্ধু উনি। তিনি যান ওই 1 ঘন্টাই ছিলেন। 8টা নাগাদ উনি চলে যান। তারপর বাবা খেয়ে দিয়ে 9:30টার মধ্যে শুয়ে পড়েন। আচ্ছা, বরেনবাবুর ঘরটা একবার দেখা যায়? এই তো গত পরশু পুলিশ সিল খুলে দিয়ে গেছে। আমরা তারপর পরিষ্কার করে আগের মতো করে রেখেছি। কিছু পাবেন বলে মনে হয় না, তবুও দেখতে চান যখন আসুন। বরেন মজুমদারের ঘর একতলাতেই। হার্টের রোগীকে যাতে সিঁড়ি ভেঙে উঠতে না হয় তাই এই ব্যবস্থা। দক্ষিণ আর পূর্ব কোণে 2টো কাঠের খড়খড়ি দেওয়া জানালা, তার গায়ে মোটা গ্রিল। উত্তর পশ্চিম কোণে বিছানা, টানটান করে চাদর পাতা। বিছানার মাথার দিকে একটা ছোট বেডসাইড টেবিল, তাতে রাইটিং প্যাড। পায়ের দিকে একটা কাঠের আলমারি। প্রফেসর মজুমদারের জামা কাপড় রাখার জায়গা বলে আন্দাজ করা যায়। দেওয়ালে কয়েকটা পোর্ট্রেট, সবকটাই অয়েল পেইন্টিং। এই যে এনাকে দেখছেন, ইনি আমার দাদু হরেন্দ্রনাথ মজুমদার, আর তার বাবা নীরেন্দ্রনাথ মজুমদার। আর ওইটা দেখছেন, হ্যাঁ, ওটা হচ্ছে বাবার সেলফ পোর্ট্রেট। নিজেকে চমৎকার এঁকেছেন বরেন মজুমদার। ছবিটা ওর যুবক বয়সের, যাকে বলে হাফ বাস ছবি। সৌম্যদর্শন এক তরুণ, হাতে একটা বই ধরা। বইয়ের নামটাও পড়া যাচ্ছে এখান থেকে, 12th নাইট। ছবি দেখে বোঝা যায় শুধু শিল্পের ইতিহাস নয়, শিল্পকলাতেও তাঁর যথেষ্ট দক্ষতা ছিল। প্রমিত বাবুকে বলাতে উনি হেসে বললেন, শুধু ছবি আঁকা নয়, কিন্তু ছবির ফ্রেমিং, লাইট এসব নিয়ে বাবার উৎসাহ ছিল দেখবার মতো। অনেক আর্ট গ্যালারি রীতিমতো দক্ষিণা দিয়ে বাবার কাছ থেকে পরামর্শ নিতে আসতো। এই সবকটা ছবি বাবার নিজের হাতে ফ্রেমিং করা। আলমারির পাশে একটা দরজা, অ্যাটাচড বাথরুমের। বাথরুমটাও দেখলেন প্রফেসর। ওয়াশ বেসিনের কাছে গেলেন, সেখানে
সুদৃশ্য কাচের গ্লাসে টুথব্রাশ, শেভিং ক্রিম, শেভিং ব্রাশ আর আফটার শেভ লোশন সবকিছুই পরিপাটি করে গোছানো। ওই জানলা দুটোর ওপাশে একটু যাব। পূব দিকের জানালার পাশে একটা 3 ফুটের সরু প্যাসেজ, তারপর দেওয়াল। প্রফেসর মুখার্জি দেওয়াল, প্যাসেজ একবার দেখলেন। খুনের পরদিন তুমুল বৃষ্টি হয়েছিল, কোথাও কোনো জুতোর ছাপ, ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার প্রশ্নই নেই। দক্ষিণ দিকের জানালার পাশে একটা ছোট কেয়ারি করা বাগান, মাটি এখনো অল্প ভিজে। সেখানে পৌঁছেও হতাশ হলেন প্রফেসর মুখার্জি। এসব পুলিশ আগেই দেখে গেছে প্রফেসর মুখার্জি। আমার মনে হয় না আপনি কোনো আলাদা ক্লু বা কিছু পাবেন। পুলিশ ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল? ইয়েস, পরিচিত লোক ছাড়া কোনো অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। প্রফেসর মজুমদার মারা যাবার আগের রাতে যা যা খেয়েছিলেন তার ফরেন্সিক করা হয়েছে? রাতের খাওয়া আমরা একসাথেই খাই, এটাই এবারই নিয়ম। তারপর থালা বাসন সব ধুয়ে তুলে রাখা হয়। সেদিনের কিছু খাবারের অবশিষ্ট অবশ্য ফ্রিজে রাখা ছিল, কিন্তু পুলিশ তো সেসব খাবার আর থালা বাসন নিয়ে চলে গেছে। যদিও শুনেছি যে সেসব থেকে কিছুই পাওয়া যায়নি। মনুজেন্দ্র বর্মন মাথা নেড়ে সম্মতি জানালেন। প্রত্যক্ষদর্শীদের সবার জবানবন্দিও নেওয়া হয়েছে আগেই। তবুও যদি আরেকবার তাদের জেরা করতে চাই, আপনার আপত্তি নেই তো? সার্টেনলি নট, বাট একটা কথা বলে রাখি, যারা সেদিন অকুস্থলে ছিল তারা প্রায় 20 বছরের ওপর আমাদের বাড়িতে কাজ করছে। তাদের মোটামুটি সন্দেহের বাইরে রাখতে পারেন। তবে ওই নার্স ভদ্রমহিলার ব্যাপারে বলতে পারবো না, জানেন তো, উনি কিন্তু নতুন। অর্থাৎ তাকে সন্দেহ করা চলে, তাই তো? না, একদমই না। ডাক্তার কাকুর স্পেশাল রেফারেন্সে উনি এসেছেন। আচার আচরণ বা কাজকর্মেও বেচাল দেখিনি কখনো। বাবা তো খুবই পছন্দ করতেন ওকে। মাঝে মাঝে তো কিছু ব্যক্তিগত জিনিস যেমন ওষুধপত্র এসবও এনে দিতে বলতেন। দেখুন প্রফেসর, আমার বাবা খুব সতর্ক এবং সন্দেহ বাতিগ্রস্ত লোক ছিলেন। তার বিশ্বাস অর্জন করা কিন্তু মুখের কথা ছিল না। অর্থাৎ আপনার মতে আপনার বাবার কোনো শত্রু থাকতে পারে না, তাই তো? একদম তাই। বলছি না, বাবার মতো অজাতশত্রু লোক খুব কমই দেখেছি আমি জীবনে। খুব রেগে গেলেও স্টুপিড ছাড়া আর অন্য কোনো কড়া শব্দ আমি ব্যবহার করতে কখনো দেখিনি। তাছাড়া দান ধ্যান, লোকের উপকার এসব করতে খুব ভালোবাসতেন উনি। কিন্তু তার ক্ষতি কেউ কেন তাকে, আমি না জাস্ট ভাবতে পারছি না প্রফেসর, কেন করবে কেউ? আচ্ছা মিস্টার মজুমদার, বরেনবাবুর মৃত্যুর আগে মাসখানেকের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে আপনাদের বাড়িতে? না, তেমন তো কিছু মনে করতে পারছি না। মৃতদেহের ময়না তদন্ত, বাসনপত্র, খাবার দাবারের ফরেন্সিক, প্রাথমিক তদন্ত, জিজ্ঞাসাবাদ, এই সমস্ত রিপোর্টের একটা করে কপি আমাকে আজ রাতের মধ্যে পাঠাবার ব্যবস্থা করো মনু। আজ থেকেই কাজে নেমে পড়তে চাই। ও হ্যাঁ, ভালো কথা, যিনি অটোপসি করেছিলেন তার সঙ্গে কথা বলা যায়? দিব্যি যায়, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আপনাকে। তা আজকের কথাবার্তা থেকে কোনো আইডিয়া পেলেন? না, একটা খটকা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না, বুঝলে। আজকে এমন একটা কিছু দেখেছি যেটা স্বাভাবিক না। কি সেটা? হ্যাঁ, বুঝতে পারছি না বলেই তো অস্বস্তিটা হচ্ছে। ওকে, তা আপাতত আমাদের কর্মপন্থা কি? ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করো, আর বরেন মজুমদারের ব্যাপারে আরও ছানবিন করো। কোনো একটা ঘোলাটে পাস্ট থাকতেই হবে, নইলে একটা লোক সদা সর্বদা সিকিউরিটি নিয়ে এত কনসার্ন থাকবে কেন? দেশে বা বিদেশে ওর ছোটবেলায়, কিশোর বা যুবক বয়সে কোথাও কোনো শেরি পাস্ট যদি পাও, খোঁজ করো। তুচ্ছাতি তুচ্ছ ক্লুও ছাড়বে না, সযত্নে নোট করে আমাকে দেবে। যথা আজ্ঞা হুকুম। और कोई सेवा मेरे लायक? আপাতত পার্ক স্ট্রিট চলো হে। অনেকদিন হলো কুসুমের এগরোল খাইনি, মনটা বড়ই হানচান করছে। হ্যাঁ, খরচাটা মনোজের অ্যাকাউন্টেই চালিও না হয়। কলকাতা পুলিশের তো আর যাই হোক পয়সার অভাব নেই রে বাপু। দাঁতে দাঁত চিপে কি যেন একটা বলল মনুজেন্দ্র। গিয়ার চেঞ্জ করার আওয়াজে সেটা ঠিক শোনা গেল না।
আমার ছেলে কুসঙ্গে পড়ে বকে যেতে পারে বাবু, তবেও খুন করার ছেলে নয়, বিশ্বাস করুন আপনি। বংশী মালাকারের বয়স 50-এর ওপর, হাইটে 5.5-এর নিচেই, রোগাসোগা দোহারা চেহারা, মাথায় খোঁচা খোঁচা চুল, হাত দুটো জোড়া, আর দু চোখে ভয়ের দৃষ্টি। আরে বংশী, ভয় পাচ্ছ কেন? আমরা তো দু একটা কথা জেনেই ছেড়ে দেবো তোমাকে। বলুন বাবু, কি জানতে চান বলুন। যা জানা গেল সে আগেই জানতেন প্রফেসর মুখার্জি। আগের জবানবন্দির সঙ্গে বিশেষ পার্থক্য কিছু নেই। বংশী মালাকার আগে কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাতো, তারপর থেকে দেশে ফেরার সেই 92 সাল নাগাদ। তখন সে বছর 25-এর জোয়ান ছোকরা। সেই থেকে এক নাগারে 30 বছর মজুমদার বাড়ির নুন খেয়েছে বংশী। একতলা বাড়ি করেছে, ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়িয়েছে, এক মেয়ের বিয়ে দিয়েছে, সবই এই বাড়ির গোলামি করে। সে বা তার ছেলে কখনো বেঈমান হতে পারে? কেমন মালিক ছিলেন মজুমদার সাহেব? দেবতার মতো। কোনোদিন গালাগালি দেননি, কটু কথা বলেননি কখনো। দরকারে অবরে সবরে যথাসাধ্য সাহায্য করেছেন। আমরা বাবুর জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি। তবে বংশীর ছেলেটা বকে গেছে কুসঙ্গে পড়ে। বউ মরে যাওয়ার পর বংশী ভালো করে ছেলের দেখভাল করতে পারেনি। ছেলে বড় হয়েছে আগাছার মতো। তারপর যা হয়, এদিক ওদিক বেপারার বন্ধু বান্ধব জুটিয়ে ছোটখাটো হুজ্জুতি করে হাত পাকায়। তারপর পয়সা জোগাতে ছোটখাটো চুরি চামারি। দু একবার জেলও খেটেছে অল্প মেয়াদে। প্রতিবার বংশী গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে তাকে, হাজার হোক নিজের ছেলে বলে কথা। তবে একটা কথা বলতে পারি বাবু, খুন আমার ছেলে করেনি। নিজের মরা মায়ের দিব্যি বলতে পারি, আমার ছেলে কিছুতেই কাউকে মেরে ফেলতে পারে না বাবু। আমার ছেলেকে বাঁচান বাবু। ঘাবড়াচ্ছ কেন? পুলিশ যদি কোনো প্রমাণ না পায় তো তোমার ছেলেকে ছেড়ে দেবে। এবার শান্ত হয়ে আরো কয়েকটা কথার জবাব দাও দেখি বাবু। বলুন বাবু। যেদিন মজুমদার বাবু খুন হন তার আগের রাতে তুমি কি করছিলে? ডিউটি শেষ করে আমি পাড়ায় তাস খেলছিলাম বাবু। মরামায় দিব্যি খেয়ে বলছি, সবাই সাক্ষী আছে। তা সেদিন তোমার ডিউটি শেষ হয় কখন? সন্ধ্যাবেলায় বাবু। মজুমদার মশাই সেদিন সকালে বেরোননি। দুপুরবেলা খাওয়ার পর হঠাৎ বললেন, বংশী গাড়িটা যা বার কর, ডাক্তারবাবুর কাছে যাব। তা নিয়ে গেলাম। বাবু ঘণ্টাখানেক কথাবার্তা বলে বেরিয়ে এলেন। আমাকে বললেন, বাড়ি চল। আচ্ছা, তা ডাক্তারবাবুর সঙ্গে কি কথা হলো কিছু বলেছিলেন? না বাবু, চাকর ড্রাইভারের সঙ্গে কি আর সব কথা খুলে বলা যায়? সে যত পুরনোই চাকর হোক না কেন, তবু বাবু সুখ দুঃখে অনেক কথাই আমাকে বলতেন। তবে কতটা বলবেন আর কতটা বলবেন না সে নিয়ে বাবুর খুব টনটনে জ্ঞান ছিল। বুঝেছি। তা সেদিন মজুমদার মশাই ডাক্তার সরকারের ওখান থেকে বেরিয়ে এসে কিছুই বললেন না? না না, শুধু খুব অস্থির লাগছিল বাবুকে। একবার শুধু বললেন, বড় ভুল হয়ে গেল রে বংশী, বড় ভুল হয়ে গেছে, ব্যাস, আর কিছু নয়। আর কিছু বললেন না? না বাবু। তারপর সারা রাস্তা একেবারে চুপচাপ। বেশ, বুঝলাম। এবার একটা কথা বলো তো বংশী, তোমার বাবু কি সবসময় খুব ভয়ে ভয়ে থাকতেন? ভয়ে ভয়ে বলবো না, বলবো বাবু খুব সাবধানে থাকতেন। সবসময় দেখে নিতেন ঘরের দরজা লক আছে কিনা, গাড়ির কাঁচ তুলে রাখতেন। পারত পক্ষেও কোনো ঝুট ঝামেলায় যেতেন না। বাইরে কোথাও ঘুরতে গেলে দুবেলা আমাকে ফোন করে খোঁজ নিতেন বাড়ির সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, তোমার অদ্ভুত লাগতো না? কেন বাবু? সাবধান হওয়া কি খারাপ? কত লোকের তো কত কিছুর বাতিক থাকে, এটা তেনার বাতিক হতে পারে না? তা অবশ্যই পারে, বাদ দাও। তা তোমার তো এখন এ বাড়ি থেকে অন্য উঠলো বলে, এরপর কি করবে কিছু ভেবেছো?
50 বছর হলো বাবু। মরা মার দিব্যি খেয়ে বলছি, ড্রাইভারি ছাড়া আর কিছু শিখিনি। আর ছেলেটার যা অবস্থা হয়েছে তো দেখছেনি। তার রোজগারের টাকায় যে বাকি জীবনটা কাটাবো ভগবান সে উপায়ও রাখেননি। এখন ছোটবাবু যদি কাজে বহাল রাখেন তো ভালো, নইলে অন্য কোথাও কাজ খুঁজতে হবে। তো ছোটবাবু কেমন লোক? ভালোই, তবে তবে আরে আমাকে বলো না, কেউ জানতে পারবে না। এই আমার মরা মায়ের নামে দিব্যি কেটে বলছি। ছোটবাবুর এমনিতে সব ঠিকঠাক আছে, কিন্তু মেজাজ বড় তেরিয়া। কাস্টমারদের সঙ্গে ঝামেলা নিত্যই লেগে আছে। তেনার ব্যবসাটাও এখনো কোনো মতে চলছে বটে, কিন্তু ও ব্যবসা ভোকাট্টা হতে আর দেরি নেই। বুঝলাম। তা বাপু, তুমি এখন এসো। দেখো, সুযোগ বুঝে তুমি আবার কোথাও ভোকাট্টা হয়ে যেও না যেন। তোমার ছেলেকে যাতে লক আপে মারধর না করে সেটা এই বাবু দেখবেন, বুঝলে তো? বংশী একগাল হেসে মনুজেন্দ্রকে যে প্রণামটা ঠুকল তার দামই 1 লাখ টাকা। কাজের মেয়ে মিনতি মণ্ডলের বয়স 30-এর নিচেই। ছোটোখাটো আঁটোসাঁটো চেহারা, চোখে সব সময় একটা তিরিক্ষি বিরক্তির ভাব। সে এসেই ঝাঁঝিয়ে উঠল। একবার তো পুলিশকে যা বলার বললাম, একই কথা বারবার জিজ্ঞেস করার কি মানে শুনি? বলি আমার সময়ের কোনো দাম নেই? আমাকে 10 বাড়ি কাজ করে খেতে হয় না? কাজের কামাই হলে মিত্তির বাড়ির বৌদি যদি টাকা কাটে তাহলে সেটা কে দেবে শুনি? তোমরা? এই বেশি চোপা করিস না মিনতি। যা জিজ্ঞাসা করা হচ্ছে তার ঠিক ঠিক জবাব দে, নইলে সোজা লকআপ। ওই পুলিশ ঠাকুর, আমাকে লকআপ মোকাপের ভয় দেখিও না, বুঝলে? আমার বর পার্টি করে, পার্টি। মনুজেন্দ্র একটা কড়া জবাব দিতে যাচ্ছিল, মাঝখানে হাঁ হাঁ করে পড়ে ঝগড়াটা থামালেন প্রফেসর মুখার্জি। মনুজেন্দ্রর দিকে চোখ টিপে ইশারা করলেন। আহা, চড়ছ কেন মা? ও এমনিই বলছিল। পুলিশ হলো শিশু, ওদের কথায় রাগ করতে আছে। এই তো কটা কথা জিজ্ঞেস করেই তোমাকে ছেড়ে দেব। আজ মিত্তির বৌদি যদি টাকা কাটে তবে... নিজের মানিব্যাগ হাতড়ে 2 500 টাকার নোট বার করে মিনতির হাতে ধরিয়ে দিলেন প্রফেসর। এই না, এই না, তাহলে এতেই কাজ চালিয়ে নিও মা, এতে হবে তো? বলুন জেঠু, কি জিজ্ঞেস করতে চান? মিনতির কথায় তেমন কোনো সূত্র পাওয়া গেল না। সে ঠিকই ঝিয়ের কাজ করে বাড়ি বাড়ি। মজুমদার বাড়িতে কাজ করছে প্রায় 10 বছর। মজুমদার গিন্নি না থাকলে কি হবে? বাড়িঘর একেবারে তকতকে থাকত এই মিনতির জন্যই। কোথাও এক ফোঁটা ধুলো ময়লা তাঁর সহ্য হতো না। আচ্ছা, যেদিন রাতে বড় কর্তা মারা গেলেন, মানে খুন হলেন, তার আগের দিন তুমি কি করছিলে মিনতি? কি আবার করব? যেমন আসি তেমনি এসেছিলাম। আমি দিনে 2 বার আসি, একবার সকালে আর একবার বিকেলে। তারপর আরও 5 বাড়ির কাজ করে বাড়ি যাই। দরকার হলে ওই পুলিশ দাদা খোঁজ নিয়ে দেখুক। মিনতি বাউরি গরিব হতে পারে, কিন্তু গতর খাটিয়ে খায়। অকারণে মিথ্যে কথা বলার মতো বদ অভ্যেস আমার নেই। পরের দিন সকালে ঘর মুছতে এসে মিনতি বড়কর্তার ঘরে ঠক ঠক করে। এই বাড়ির বরাবরের নিয়ম, আগে বড়কর্তার ঘর মোছা হবে, তারপর বাকি অন্য ঘর। সব সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখতেন কর্তামশাই? হ্যাঁ, তাই রাখতেন। বাবু খুব সাবধানী মানুষ ছিলেন, চট করে কাউকে বিশ্বাস করতেন না। টাকা 10 বার গুনে দিতেন, নিতেনও গুনে। হুট করে কারো সঙ্গে দেখা করতেন না, বাজার হাটে যেতেন না, সেসব করে দিত বংশী দাদা। কর্তাবাবু নিজের বই আর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতেন, বেকার আড্ডায় সময় নষ্ট করতেন না। এক ডাক্তারবাবু, তাকে ছাড়া বড় কর্তার কোনো বন্ধুও ছিল না। হ্যাঁ, তাহলে তো মজুমদার মশাই খুব সাবধানী মানুষ ছিলেন বলতে হবে। সে ছিলেন তো বটেই, আর সাবধান হওয়া কি খারাপ? এই যে আমার পোড়া কপাল, লোকের বাড়ি বাড়ি ঘর মুছে বাসন মেজে খেতে হয়, সে তো আমার বর এমন অসাবধানী, বেপরোয়া আর উদয়চণ্ডী বলেই নাকি? তা তোমার বর পাট্টি করা ছাড়া আর কি করে? কে? সন্তোষ? কি আর বলি আপনার দুঃখের কথা। বাপ ছোট বয়সে মারা যাওয়ায় পড়াশুনো তেমন কিছুই করে উঠতে পারেনি সন্তোষ। পাকা কাজ বলতে হাতে তেমন কিছু নেই। একটা ড্রাইভার সেন্টারে গাড়ি চালায়,
এছাড়া কাজ বলতে এদিক ওদিক টুকটাক কিছু করে, যেমন ঘর রং করা, গাড়ি বা বাইকের ছোটোখাটো রিপেয়ারিং, তালাচাবি সারানো, এইসব মিলিয়ে মিশিয়ে মোটামুটি চলে যায়। তো বড়বাবু মারা যাওয়ার দিন কি করছিলে তুমি মিনতি? সেদিন অনেক ঠক ঠক করেও সারা না পেয়ে রান্নার মাসে শিউলিদি আর বংশী দাদাকে ডেকে আনি গিয়ে। ছোট কর্তা তখন দাড়ি কামাচ্ছিলেন, চেঁচামেচি শুনে নেমে আসেন। সবাই মিলে অনেক ডেকেও সারা পায়নি, তারপরেই তো দরজা ভাঙতে হলো। আর দরজা ভেঙেই তো দেখা গেল বড়বাবু মরে পড়ে আছে। আচ্ছা, মানুষ হিসেবে কেমন ছিলেন বড় কর্তা? ছিলেন গো জেঠু, একেবারে ভগবান। শরীরে রাগ বলে কিছু ছিল না, আর পুজোর সময় কোনোদিনও সস্তা শাড়ি দিতে দেখিনি। শুধু কি তাই, আমার দুই মেয়ের পড়াশোনা হলো কোত্থেকে? উনি পড়াশোনার বই খাতার খরচা দিতেন বলেই তো। ওর মানুষ আর হবে নেই গো জেঠু। আর ছোটবাবু? এই পুলিশ দাদার মতো, একদম করস টাইপ। মনুজেন্দ্র তেড়ে ওঠার আগেই মিনতিকে প্রায় জোর করে ঘরের বাইরে বার করে দিলেন প্রফেসর মুখার্জি। তারপরেই খোলা দরজা দিয়ে এক বৃদ্ধ মহিলা ঘরে ঢুকলেন। বোঝা গেল ইনি রান্নার মাসি শিউলিদি। বয়স 50 পরনে সাদা শাড়ি, মুখে চোখে একটা আশঙ্কা লেগে আছে, সেটা ভয়ও হতে পারে। প্রফেসর মুখার্জি শিউলিদিকে বসতে ইঙ্গিত করলেন। তারপর শুরু হলো জিজ্ঞাসাবাদ। শিউলিদির বাড়ি কাছেই, কালীঘাটে, সম্পন্ন বাড়ির বউ, পড়াশোনায় রীতিমতো গ্র্যাজুয়েট। স্বামী কাজ করতেন একটা ছোট কারখানায়। মারা যান বছর 20 আগে অ্যাক্সিডেন্টে। একমাত্র দুধের ছেলেকে নিয়ে অথই জলে পড়েন শিউলিদি। তখন কোনোভাবে যোগাযোগ হয় মজুমদার মশাইয়ের সঙ্গে। তিনি তার বছর 10 আগে বিলেত থেকে ফিরেছেন সবে। তিনি আশ্রয় দেন মহিলাকে। সেই থেকে শিউলিদি এ বাড়ির রান্নার লোক। শিউলিদি বাড়ি ভাড়া নিয়ে থাকেন হাজরার দিকে, একাই। একমাত্র ছেলের বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে। ছেলে বিয়ে করেই আলাদা হয়ে গেছে আগেই। সে নাকি এখন পাড়ার উঠতি ডন। কপালে যদি ভগবান সুখ না লেখেন, তাহলে সেই লিখন খণ্ডায় সাধ্যকার। শিউলিদি সকাল 8টার মধ্যে মজুমদার বাড়িতে ঢোকেন, বেরোন রাত 8টার পর। তাঁর কোনো পিছু টান নেই, তাই এ বাড়িতে 12 ঘন্টার ডিউটি করতে কোনো অসুবিধাও নেই। অসুস্থতা ছাড়া এই নিয়মের ব্যতিক্রম হয় না। বড় কর্তা তাঁকে অন্ধভাবে বিশ্বাস করতেন। এমনকি বাইরে কোথাও গেলে এক সেট চাবি শিউলিদিকে দিয়ে যেতেন। প্রফেসর মুখার্জির বুঝতে অসুবিধা হলো না যে মজুমদার বাড়িতে শিউলিদি হয়ে উঠেছিলেন সর্বময় কর্ত্রী। মারা যাওয়ার আগের দিন কি করছিলেন আপনি শিউলিদি? মজুমদার সাহেবের আচার আচরণে অস্বাভাবিক কিছু নজরে এসেছিল? কর্তা একবার ডাক্তারবাবুর কাছে গেছিলেন। সেখান থেকে আসার পর কর্তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। কেন তা বলেননি। তারপর এই সুরেশবাবু এলেন। দুজনে কর্তাবাবুর ঘরে বসে অনেক কথাবার্তা বললেন। আমি চা জল খাবার দিলাম। বসার ঘর থাকতে কর্তাবাবুর ঘরে কেন? সুরেশবাবু বা ডাক্তারবাবু এলে কর্তাবাবুর ঘরেই বসতেন। ওরা এবারের বাসিন্দাই ছিলেন একরকম। সেদিন কি কথাবার্তা হচ্ছিল শুনেছিলেন কিছু? জল খাবার দিয়ে ফিরে আসার সময় শুনি কর্তাবাবু বলছেন, মরে গেলেও আমি তার খোঁজ তোমাদের দেব না সুরেশ, তাকে নীরব থাকতে দাও। এখন আর তাকে জাগাবার চেষ্টা করো না। হ্যাঁ, তার ফল ভালো হবে না। তারপর সুরেশবাবু চলে গেলেন। আমি রাত 8টা নাগাদ সবাইকে খাবার দাবার গুছিয়ে দিয়ে বাড়ি গেলাম। পরের দিন এসে বড় কর্তা মানুষ কেমন ছিলেন? ভগবান কিছু কিছু ভালো মানুষ তৈরি করে ছাঁচ ভেঙে ফেলেন, জানেন তো। বড় কর্তা ছিলেন তেমনই একজন।
এই পোড়া জীবনে তো অনেক মানুষই দেখলাম, কিন্তু বড় কর্তার মতো অমনটি আর দেখলাম না। শিউলিদি বেরিয়ে গেলেন। মুখার্জি যেন কি একটা ভাবতে বসলেন। আমাদের নেক্সট মুভ কি হবে প্রফেসর? মহারাজ বলছিল এর প্রত্যেকের উপর ওয়াচ রাখা হচ্ছে, সে ব্যাপারে খোঁজ নাও। এদের পাড়ার কয়েকজনের সঙ্গে কথা বলো। আমার মাথায় একটা সম্ভাবনা এসেছে, সেটা যাচাই করে দেখতে চাই। আর শোনো, ওই নার্স ভদ্রমহিলার সঙ্গে কথা বলা যায় কবে? জবানবন্দি কবে নেবে? সকালে বার দুয়েক ফোন করেছিলাম, বারবার কল কেটে দিচ্ছে। স্বাভাবিক, একবার আটক হয়েছেন, দ্বিতীয়বার কলারে পুলিশের নাম্বার দেখে ফোন না তোলাটাই স্বাভাবিক। তুমি একবার ওর বাড়ি যাও, বুঝলে? বুঝিয়ে সুঝিয়ে দেখো যদি রাজি করানো যায়। ঠিকানা নিশ্চয়ই পুলিশের নেওয়া হয়নি? না, তার আগেই ইন্সপেক্টর মুৎসুদ্দির কাছ থেকে কেসটা আমার হাতে চলে আসে। দুজনের জবানবন্দি খুবই ইম্পর্টেন্ট, ওর উপরেই অনেক কিছু নির্ভর করছে। কাল তুমি নার্স ভদ্রমহিলার সঙ্গে কথা বলো, বুঝলে? আমি একবার ডাক্তার সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করি বরং। মনুজেন্দ্রর মুখ দেখে মনে হলো কথাটা তার ঠিক পছন্দ হলো না। আরে বাবা, আমরা তো একটাই টিম, দুজনে প্যারালাল প্রসেসিং করলে কাজটা তাড়াতাড়ি হয় রে বাবু। আমাদের মধ্যে তো তেমন তফাৎ কিছু নেই, যাকে বলে সেম সেম। তাহলে আর দুটো ইকুয়াল ক্যালিবার ম্যান পাওয়ার এক জায়গায় আটকে রাখা কেন? তা আজকের লাঞ্চটা তাহলে পিটার ক্যাটেই হোক নাকি? নাকি মুকাম্বো? কিন্তু এত প্ল্যান প্রোগ্রাম সত্ত্বেও কেসটা ঠিক হিসেব মতো এগোলো না। ডাক্তার সরকার স্রেফ না করে দিলেন। আজকে হাফ ডে তো একেবারে বরবাদ হয়ে গেল। বিকেলের আগে কোনো অ্যাকশন নেই। তা তোমার লোকজন কিছু খবর পেলো বাসিন্দাদের? দিনটা শনিবার, কথা হচ্ছিল প্রফেসর মুখার্জির বাড়িতে। এসব খবর কি আর এক রাতের মধ্যে জোগাড় করা যায় মিস্টার মুখার্জি? ধৈর্য ধরতে হয়। লোক লাগিয়েছি, সন্ধ্যের মধ্যে সব খবর পেয়ে যাব। সাব্বাস বেরাদার, সাব্বাস, মার দিয়া কেল্লা। মনুজেন্দ্র চওড়া হাসি হেসে কিছু একটা বলতে যাচ্ছে, এমন সময় প্রফেসর মুখার্জির ফোন বেজে উঠল। প্রফেসর মুখার্জি কলটা অ্যাকসেপ্ট করে গম্ভীর স্বরে বললেন, হ্যালো, চিন্তাহরণ মুখার্জি স্পিকিং। তারপর মিনিট খানেক ভ্রু কুঁচকে শুধু শুনে গেলেন, তারপর ফোনটা কেটে দিলেন। বেরোতে হবে হে, পার্ক স্ট্রিটে একটা লাঞ্চের নেমন্তন্ন এসেছে, না গেলেই নয়। তুমি বরং যা যা খোঁজ খবর করতে বললাম তার ব্যবস্থা করো, বিকেলে মিট করছি। প্রমিত মজুমদারের জবানবন্দিটা নেওয়া বাকি আছে। হ্যাঁ, সে তো বুঝতে পারলাম, কিন্তু এই হঠাৎ নেমন্তন্নটা কে করলো? সুরেশ আগরওয়াল। ওয়েল, আপনার সাথে এই মিটিংটা যেন সিক্রেট থাকে মিস্টার মুখার্জি। আমি চাই না আমাকে নিয়ে পুলিশ কোনো টানা হ্যাচড়া করুক। হাজারক সোসাইটিতে আমার একটা প্রেস্টিজ আছে। বুঝলাম, এবার বলুন তো কি বলার জন্য ডেকেছেন? কাবাব খাওয়ার জন্য নিশ্চয়ই নয়। রক্ষণশীল মারোয়ারি পরিবারের ছেলেরা সচরাচর জন্ম থেকেই ব্যালেন্স শিটের আঁক কষতে শেখে। পরে চেঞ্জ আমি যে কি করে জল রং ধরে আঁকতে শিখলাম, গড অনলি নোস। তবে আমার বাবা মিস্টার রাধেশ্যাম আগরওয়াল খুব উদার মনের মানুষ ছিলেন। হি নেভার স্টপড মি ফ্রম ডুইং এনিথিং। গোল বাঁধলো যখন আমি আর্ট কলেজে পড়ছি। সবে 1 বছর হয়েছে, এমন সময় একদিন বাবা বড়বাজারের গদিতে দুপুরের লাঞ্চ শেষ করে একেবারে এলিয়ে পড়লেন। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় পাওয়া যায়। I was the only son of my father. আমাকেই ব্যবসার হাল ধরতে হল। আর্ট কলেজের পড়াশোনার ওখানেই ইতি। তবে সেই সূত্রে পাওয়া কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে বহুদিন আলাপ ছিল।
বরেন তাদেরই একজন। ও অ্যাব্রড থেকে ফিরে আসার পর সেই বন্ধুত্ব আরো ঘন হয়। আমি ছবি আঁকা ছেড়ে দিলেও ছবির নেশা ছাড়তে পারিনি। দেশি বিদেশি বহু নামি দামি চিত্রকরের আঁকা ছবি আমার কালেকশনে আছে। আর এইসবে আমাকে এনকারেজ করতো বরেন মজুমদার। আমার কাছে অরিজিনাল রবি বর্মা থেকে শুরু করে যামিনী রায়, এম.এফ. হুসেন, গণেশ পাইন, তৈয়ব মেহতা, সতীশ গুজরাল, মনোজিৎ বাওয়া সবই আছে। বিদেশি পেন্টিংও আছে কিছু, তবে সেসবের মধ্যে অরিজিনাল খুব কমই। যা আছে বেশিরভাগই ট্রু কপি। তবে তবে তারও কিন্তু তুলনা নেই। দু একটা নমুনা দেখবেন নাকি? বলেন কি মশাই, দেখবো তো বটেই। হাতের আইপ্যাডটা খুলে কয়েকটা ক্লিক করলেন সুরেশ আগরওয়াল। আইপ্যাডে ছবির গ্যালারি খুলে গেল। প্রথম ছবিটা একটা বিদেশি যুদ্ধের ছবি। তার গায়ে সযত্নে হাত বুলিয়ে বললেন, ওজেন দোলাক্রিয়া, a French artist, master of color. ছবির নাম দ্য ব্যাটল অফ ন্যান্সি। তার পরের ফ্রেমটা তিনটে ছবির সমাহার। একটায় একজন বিদেশি পোশাক পরা মেছুনি চিংড়ি মাছ বিক্রি করছে, আর একটায় একজন পুলিশ মাছ কিনে পয়সা দিচ্ছে না। তৃতীয়টায় মেছুনি সেই পুলিশটাকে তাড়া করে যাচ্ছে। উইলিয়াম হোগাট, ব্রিটিশ জান শিল্পী একজন। তৃতীয় ছবিটা ভারী অদ্ভুত, অথচ নয়নাভিরাম। কালচে বাদামি রঙে কয়েকখানি জ্যামিতিক আকার অতি উৎকৃষ্ট রূপে চিত্রিত। তারই মধ্যে একটা শীতল ধাতব বন্যতা ফুটে ফুটে উঠছে। জর্জ ব্রাক। এদের এদের নাম শুনেছি বটে, সবাই জগৎবিখ্যাত আর্টিস্ট। এবার বলুন তো, আমাকে নেমন্তন্ন করার কারণটা কি? ভর দুপুরে আর্টের আলোচনা করার জন্য নিশ্চয়ই নয়। নো প্রফেসর মুখার্জি, আপনার সময়েরও দাম আছে, আমারও। লেটস কাম টু দ্য ওয়ার্ক। আপনি বরেনের ব্যাপারে নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছেন। আমার ইয়ার দোস্ত বলে বলছি না, মানুষ হিসেবে বরেনের কোনো তুলনাই হয় না। শান্ত শিষ্ট, ট্রু জেন্টলম্যান বলতে যা বোঝায় বরেন ছিল ঠিক তাই। তবে বুঝতাম যে বাপ বেটায় তেমন বিশেষ বনিমনা নেই। এমন নয় যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতো, কিন্তু দুজনের মধ্যে একটা কোল্ড ব্যাপারও ছিল। কেউ কাউকে বিশেষ ঘাটাতো না, কেউ কারোর রাস্তাও ক্রস করতো না। তবে তবে প্রমিত ছেলে হিসেবে অতি চমৎকার। যাক সে কথা, এবার কাজের কথায় আসি। সুরেশ আগরওয়াল নিজের পকেট থেকে তিনটে ভাঁজ করা কাগজ বের করে প্রফেসর মুখার্জির দিকে এগিয়ে দিলেন। প্রফেসর মুখার্জি এক এক করে তিনটে কাগজ খুললেন। তিনটে কাগজে তিনটে বাদ্যযন্ত্রের ছবি। প্রথমটায় একটা পিয়ানো, দ্বিতীয়টায় একটা ভায়োলিন, তৃতীয়টায় একটা স্যাক্সোফোন। মারা যাওয়ার কিছুদিন আগে এই তিনটে চিরকুট পাঠানো হয় বরেনকে। আজকাল ইমেল ইত্যাদির যুগে চিঠি চাপাটি কেউ পাঠায় না যদিও, তবু ওদের মেন গেটে পুরনো ডাক বাক্সটা লাগানো ছিল। খবরের কাগজওয়ালা সেখানে কাগজটা গুজে রেখেছে, তো সেইখানেই পাওয়া যায় এই তিনটে চিরকুট। কিন্তু এই তিনটে ছবির মানে কি? বলতে পারবো না মিস্টার মুখার্জি। অল আই ক্যান সে, এই তিনটে চিরকুট পেয়ে বরেন খুব ভয় পেয়েছিল। কাউকে জানায়নি, শুধু আমাকে ছাড়া। এমনিতেও খুব সাবধানী মানুষ, একটু ভীতুও বটে। কিন্তু এর পর থেকে যেন একটা আতঙ্কে ভুগত। কিন্তু ভয়টা কি নিয়ে সেটা বলেননি আপনাকে? না, আমি অনেক চাপাচাপি করেছিলাম বটে, কিন্তু কিছুই বার করতে পারিনি। শুধু একবার মুখ ফসকে বলে ফেলেছিল, সিজারের প্রাপ্য একদিন সিজারকে ফিরিয়ে দিতেই হয়। সেটা তুলে গেছিলাম সুরেশ। হ্যাঁ, এটাও বোধহয় বরেনের ধাঁধার মতোই একটা আনসলভ মিস্ট্রি হয়ে থেকে যাবে। বরেনের ধাঁধা? সে কি, প্রমিত বলেনি আপনাকে? না তো। বরেন একটা ছড়া বানিয়েছিল।
আমাকে, প্রমিতকে, কাছের আরও অনেককে ধরে ধরে মুখস্থ করিয়েছিল সেটা। হাসতে হাসতে বলতো ও মারা গেলে যেন এই ছড়াটা আমরা আবৃত্তি করি, তাহলেই নাকি তার কথা মনে পড়বে। ছড়াটা মুখস্থ আমার। বলুন তো ছড়াটা। আলমারি ছড়িয়ে আছে বিখ্যাত সব কেতাব, 10-এর বেশি 2 পেয়েছে শেখু পীরের খেতাব, তারই মধ্যে লুকিয়ে আছে মস্ত খনি গানের, মীরের টানে ভারী সে গান যেন করিম খানের। ছড়াটার মানে বুঝলেন প্রফেসর মুখার্জি? কিছুটা পারছি ভাইয়া, কিন্তু বাকিটা তো বুঝতে পারছি না। কি কি বুঝতে পারলেন? না, যেটা বুঝতে পারছি সেটা খুব সুবিধার নয়। হ্যাঁ, পুরো ঘটনাটাই কেমন যেন আরো ধোঁয়াটে হয়ে আসছে। কি রকম? কবিতাটা উনি ওর কাছের লোকেদের মুখস্থ করিয়েছিলেন। বলেছিলেন উনি মারা গেলে এই ছড়াটা যেন আবৃত্তি করা হয়, যাতে সবাই ওকে মনে রাখে। কিন্তু কেন? হয়তো উনি আশঙ্কা করেছিলেন যে উনি খুন টুন হতে পারেন, আর খুন হলেও যাতে লোকে ওকে মনে রাখে তাই হয়তো এই ছড়াটা মুখস্থ করিয়ে রেখেছিলেন। যুক্তিটা বড়ই বাজে শোনাচ্ছে মনু। সে তো উনি স্বাভাবিকভাবে মারা যেতে পারতেন, ওর কাছের লোকেরা ওকে এমনিতেই মনে রাখত। ধরে ধরে ছড়া মুখস্থ করানোর কি আছে? কি হতে পারে বলে আপনার মনে হয়? এই ছড়া মুখস্থ করার সঙ্গে কি ওর খুনের মোটিভের কোনো সম্পর্ক আছে? সেটাই তো লাখ টাকার কোয়েশ্চেন মনু। বলে যেও না, এখনো অবধি আমরা একটা অত্যন্ত গুরুতর বিষয়ে আলোচনাই করিনি। মোটিভ। কে খুন করতে পারে জানার একটা সবচেয়ে বড় রাস্তা হলো খুনটা কেন হলো। বিশেষ করে খুনি যখন সিরিয়াল কিলার নয়। আর এই ছড়ার সঙ্গে খুনের মোটিভের কোনো সম্পর্ক থাকলে আমি আশ্চর্য হব না মনু। ভেবে দেখো, আমি খুন হতে পারি এ কথাটা লোকে সোচ্চারে বলে, ছড়া কেটে লিখে যায় না। এইভাবে সাংকেতিক ছড়া লোকে কখন কাটে জানো? যখন তার মধ্যে কোনো কিছু উদ্ধারের চাবিকাঠি লুকিয়ে থাকে। ভাবটা এমন, দেখো বাবু, আমার কাছে এমন কিছু একটা আছে যার সন্ধান শুধু আমি জানি, তার খোঁজ পাওয়া মুশকিল, তাই এই সাবধানতা। মানে বরেন মজুমদারের কাছে এমন কিছু লুকানো ছিল যেটা বেশ দামি, এবং সেটার জন্যই প্রাণ গেছে। এখন কথাটা হচ্ছে যে সেটা কি আর কারা তার পেছনে পড়েছে। কথা বলতে বলতে মজুমদার ভিলা এসে গেল। প্রমিতেন্দ্র ওদের জন্যই অপেক্ষা করছিল। আরে এটার খোঁজ কোথা থেকে পেলেন আপনি? হ্যাঁ, আরে পেলেনটা কোথা থেকে? সে বাদ দিন, ধরে নিন তদন্ত করতে করতে পেয়েছি। আচ্ছা, এটা আপনার বাবা কবে লেখেন বলতে পারবেন? বিলেত থেকে ফেরার পর, ইনফ্যাক্ট বেশ কয়েক বছর পরই বলতে পারেন। কেন বলুন তো? আপনার বাবা বিলেত যান কবে? 88-র মাঝামাঝি। আমি তখন 8-এ পড়ি। এখানে বলে রাখা ভালো, বাবা বিদেশে একাই গেছিলেন। আমি আর আমার মা দেশ ছেড়ে যেতে চাইনি, কিন্তু বাবা অবশ্য নিয়মিত যোগাযোগ রাখতেন। উনি দেশে ফেরেন কবে? বাবা দেশে ফেরেন 1992, ওরকমই। ফিরে এসে উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে চাকরি নিলেন। তখন বাবাকে দেখেছি অনেক গভীর রাত অবধি লাইব্রেরি ঘরে বসে বই পড়তে। শখের মধ্যে চুরুট খেতেন আর খুব টুকটাক ছবি আঁকা। এমন সময় একটা দুর্ঘটনা ঘটে, জানেন তো? বাবা গাড়িতে করে বর্ধমান যাচ্ছিলেন কোনো একটা কাজে। গাড়িটা মেমারির কাছে একটা ছোট অ্যাক্সিডেন্ট করে বসে। তেমন গুরুতর কিছু নয়, কিন্তু বাবা না একটু শকড হয়ে গিয়েছিলেন ব্যাপারটাতে। তার কিছুদিন পরেই এই ছড়াটা লেখেন আর আমাকে বলেন মুখস্থ করতে। শুধু আমাকে নয়, ডাক্তার সরকার, সুরেশ আঙ্কেল, অনেককেই মুখস্থ করান। আপনার অবাক লাগেনি? হ্যাঁ, তার লেগেছিল বটে।
বাবা কবিতা টবিতা বিশেষ লিখতেন না জানেন, হঠাৎ করে এই ছড়াটা কেন লিখলেন আর আমাদেরকে মুখস্থই বা কেন করতে বললেন সেটা বোধগম্য হয়নি আমাদের। আপনার বাবাকে জিজ্ঞেস করেননি? না, বাবা কিন্তু বেশ রাশভারী লোক ছিলেন, বাইরে একদম কথা বলতেন না। আমি বলতে পারেন একটু ভয় পেতাম ওকে, তাই এসব নিয়ে ওকে কখনো কোনো প্রশ্ন টশ্ন করার সাহস আমার হয়নি। তবে এই একটা বালখিল্য ছড়াকে আপনারা এবার এত সিরিয়াসলি নিচ্ছেন কেন আমি তো সেটা বুঝতে পারছি না। আচ্ছা, বিলেত থেকে ফেরার সময় আপনাদের জন্য কিছু আনেননি আপনার বাবা? সে আর বলতে, এনেছিলেন বেশ কিছু জিনিস। তাদের মধ্যে ঘরে সাজানোর শৌখিন জিনিসই বেশি, তাদের দামও কিন্তু কম নয়। তার বেশ কিছু এই ঘরেই আছে। এছাড়া আর কিছু? এমন কিছু এনেছিলেন যেটা তিনি সবার সামনে দেখানো পছন্দ করতেন না? না, তেমন কোনো কিছুর কথা তো মনে পড়ছে না। শিউলিদি চায়ের কাপ প্লেট তুলে নিয়ে যাচ্ছিলেন। এই কথা শুনে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, ওই প্যাকেটটার কথা বললেন না তো ছোট কর্তা? আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো, একটা 3 ফুট বাই 2 ফুট লম্বা মতো প্যাকেট ছিল বটে, যেটা না উনি কাউকে দেখাতেন না। হ্যাঁ ঠিক ছিল। কি সেটা? বলা মুশকিল। ওই বললাম না যে বাবা খুব রাশভারী লোক ছিলেন, আমরা কি বা কেন এসব জিজ্ঞাসা করার কোনো সুযোগ পাইনি কখনো। এখন কোথায় আছে সেই প্যাকেট? সেটা বলা তো আরও মুশকিল। এককালে ছিল আমাদের লকারে, মারা যাওয়ার কয়েকদিন আগে বাবা ওটা বের করে আনেন। তারপর ওটাকে তো দেখিনি। বেশ, তাহলে এবার আমরা উঠি। এবার তাহলে আমাদের কি করণীয় স্যার? আছে মনু, অনেক কিছুই করার আছে। অন্ধকারের মধ্যে একটা হালকা হলেও আলোর দিশা বোধ হয় দেখতে পাচ্ছি। আলোটা কি রকম একটু বলবেন? হ্যাঁ, এই ধরো 7-8 LED বাল্বের মতো, ওয়ার্ম হোয়াইট। আমরা কোন বুনো রাজহাঁসের পেছনে দৌড়াচ্ছি সেটা জানা গেল কি? না, তা জানা যায়নি, তবে ছড়ার ওই লাস্ট হাফটা, তারই মধ্যে লুকিয়ে আছে মস্ত খনি গানের। মিড়ের টানে ভারী সে গান যেন করিম খানের। এই হেয়ালিটার সমাধান করতে পারলেই তার একটা হিল্লে হবে বলে আমার বিশ্বাস। আপনার এই ছড়াটা একবার শুনে মুখস্থ হয়ে গেছে? আমি তো মানে ফার্স্ট লাইনটাই মনে করতে পারছি না। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ওয়ার্ডস অফিসার। গাড়িটা তখন ভবানীপুর ছাড়িয়ে এক্সাইডের মোড়ে। মনোজেন্দ্র ঠিক করলেন মা ফ্লাইওভার ধরবেন, বাইপাস হয়ে সোজা ভিআইপি, তারপর লেক টাউন। তাহলে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে স্যার? ডক্টর সরকার চেম্বার করে আর আশেপাশে কোথাও, আমাকে সেখানে নামিয়ে দাও। ওর সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আর তুমি নার্স মেয়েটির কাছে চলে যাও, মহিলার সঙ্গে কথা বলাটা খুব জরুরি। আচ্ছা স্যার, আপনি ডাক্তার সরকারকে সন্দেহ করছেন না তো? সেটা তো ওর সঙ্গে কথা না বলে বলতে পারবো না ভাই, তবে একটা কথা বলে রাখি, সন্দেহ অনেককেই করছি, তার কারণও আছে। এমনকি প্রমিত মজুমদারও? সে তো বটেই। ভেবে দেখো মনু, বরেন মজুমদার বিলেত থেকে ফিরলেন একটা 3 ফুট বাই 2 ফুট প্যাকেট নিয়ে। সেটাতে কি আছে কেউ জানে না। সেটা রেখেছিলেন ব্যাংকের লকারে। খুন হওয়ার আগে সেটা তুলে আনলেন নিজের কাছে। ওয়াই? লকারে রাখতে তার কি অসুবিধে? আপনার কি মনে হয় উনি আশঙ্কা করেছিলেন যে প্যাকেটটা লকারে সুরক্ষিত নাও থাকতে পারে? অবশ্যই, এবং কার থেকে সুরক্ষিত নয়। অফকোর্স ওই লকারে তিনি ছাড়া অন্য যার অ্যাক্সেস আছে তার থেকে সুরক্ষিত নয়। লকার সাধারণত বরেন মজুমদার আর প্রমিত মজুমদারের জয়েন্ট লকার। এটা আন্দাজ করতে তোমার আপত্তি আছে? মানে আপনি বলতে চাইছেন বরেন মজুমদার কোনো কারণে তার ছেলেকে সন্দেহ করতে শুরু করেছিলেন, তাই তো? স্বাভাবিক, নইলে তুমি বলো, লকারে অমন একটা রহস্যময় প্যাকেট, সে প্যাকেট বরেন মজুমদার হঠাৎ করে লকার থেকে তুলে আনলেন, তারপরই বরেন মজুমদার খুন হলেন। খুনের পর থেকে প্যাকেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা প্রমিতবাবু কেমন ক্যাজুয়ালি বললেন লক্ষ্য করেছ?
অর্থাৎ? অর্থাৎ প্রমিতবাবু ডাহা মিথ্যে বলছেন। আমার ধারণা ওই প্যাকেটে কি আছে সেটা তিনি স্পেসিফিক্যালি না জানলেও তাতে যে বহুমূল্য কিছু একটা আছে সেটা আন্দাজ করতে পারছেন। ভুলে যেও না মনু, প্রমিত মজুমদার বাপের মতো আলা ভোলা প্রফেসর নন। তিনি চার্টার অ্যাকাউন্টেন্ট, লোক চড়িয়ে খান। সম্ভবত সেই সূত্রেই বুঝতে পারেন যে ওই ছড়াটা খামখেয়ালের ফসল নয়, তার সঙ্গে ওই প্যাকেটের যোগাযোগ আছে। আর তাই এই ছড়া বা ওই প্যাকেটের কথাটা চেপে যাচ্ছিলেন। আরে আপনার এই যুক্তিটা কেমন পাড়ার ঝগড়ুটে মাসিমাদের মতো শোনাচ্ছে স্যার। সবই বায়োবিও, ফুল গ্যাস, কোনো এম্পেরিক্যাল এভিডেন্স নেই। আরব্য উপন্যাসের কাহিনীও এর থেকে বেশি লজিক্যাল হয়। আমাদের হাতে আর কি বা আছে বলো? আপাতত সবই আন্দাজ আর থিওরি, তাও অর্ধেক ডেটা এখনো পাইনি। তোমার লোকজন বরেন মজুমদারের কর্মচারীদের ব্যাপারে কি খবর আনলো জানি না। ডাক্তার সরকার আর সেই নার্স মহিলার জবানবন্দি নেওয়া হয়নি। এই অবস্থায় পাড়ার কুঁদুলে মাসিমাদের মতো বায়বীয় যুক্তির জাল বিছানো ছাড়া আমার আর কি বা করার আছে বলো? আরে আমার ব্রেনের মতো একটা ইন্টেলিজেন্ট ব্রেনের খাদ্য বলতে কিছু তো চাই রে ভাই। মানে নিজেকে ইন্টেলিজেন্ট বলাটা একটু অহংকারের মধ্যে পড়ে না স্যার? সেক্ষেত্রে আমি না চার মনে। তুমি জানো যে আমি বোকা নই, না হলে তোমার ডিপার্টমেন্ট সমস্ত জটিল কেসে আমার সাহায্য চাইতে ছুটে আসতো না। আরে এটা স্বীকার করার মধ্যে লজ্জা কিসে? হ্যাঁ, তবে একটা জিনিস হয়েছে বুঝলে, অ্যান্ড আই অ্যাম লাইকিং ইট। কি স্যার? এই যে তুমি আমাকে প্রফেসর মুখার্জি বলা ছেড়ে স্যার বলা শুরু করেছ। ভালো অভ্যেস মনু, ভালো অভ্যেস। বড়দের সম্মান করা খুবই ভালো অভ্যেস। ইউ আর আ গুড বয়, কিপ ইট আপ। ট্রাফিকের আলো আঁধারি মনুজেন্দ্রর মুখে বিচিত্র আঁকিবুকি কাটছিল। তাতে দেখা গেল যে সে বিড়বিড় করে কিছু একটা বলল, কিন্তু কি বলল সেটা বোঝা গেল না। সাহিত্য সমাহারে আজ শুনছিলেন শ্রী অভিক সরকারের লেখা ডিটেকটিভ উপন্যাস বরেন মজুমদার হত্যা রহস্য প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আশা করি সকলের সঙ্গে থাকবেন। এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেও ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সঙ্গে থাকছে উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন সাহিত্য সমাহার।